সাংবাদিকতা একটা কথা বলে যে when a dog bites a man it is not a news. কুকুর তো মানুষকে কামড়াবেই, কাজে এটা কোনো খবর না। when a man bites a dog it is a news. মানুষ যদি কুকুরকে কামড় দেয় তাহলে ওটা খবর। এখন এই মানুষ কুকুরকে কামড় দেওয়ার মতো কিছু আমি খুব কম বলি বলে নিউজ কম হচ্ছে আর কি। কিন্তু আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই যে বিদ্যমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, কেউ কারোর সঙ্গে লড়াইয়ে লিপ্ত না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম, তখন তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি, কিন্তু এখন যারা সরকার আছে তাদের সঙ্গে আমাদের এই একই রকম সম্পর্ক না। কারণ এখন যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরাই এই সরকারে প্রতিষ্ঠিত করেছি এবং আমরা বলেছি যে আমরা তার দায়িত্ব পালনে সহযোগিতা করব। বন্ধুরা, এই সরকার লড়াইয়ের বিজয়ের পরে গঠিত সরকার। এই সরকারের নেতৃত্ব আমরা লড়াইয়ে বিজয় করি নাই, আমরা নিজেরা লড়াই করে বিজয়ী হয়েছি এবং এই লড়াইয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে, ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 1800 মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়া নাই যেখানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে নিগৃহীত মানুষ নাই। সম্ভবত এমন কোনো গোরস্থানও নাই যেখানে তাদের হাতে খুন হওয়া কিংবা আহত হয়ে মৃত্যুবরণ করা মানুষের কবর নাই। এই যে দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের একটা পরিণতি হলো জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক যারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল তাদের পতন হয়েছে এবং এই পতন হয়েছে যে লড়াইয়ের মাধ্যমে, এটা ছিল এক দফার আন্দোলন। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি অনেক আগেই এক দফার দাবি জনগণের সামনে উপস্থাপন করে তার ভিত্তিতে আন্দোলন করেছে। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের এই এক দফার এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ছাত্ররা যে আন্দোলনটা শুরু করেছিল, তারা প্রথম 9 দফার দাবিতে আন্দোলন শুরু করেছে, রাজনৈতিক দফা। কিন্তু যখন তারা অনুভব করেছে যে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই হবে না, বরঞ্চ মানুষ তাদের সাথীরা রাজপথে জীবন দিচ্ছে, তখন তারাও এক দফা দাবিতেই লড়াই নেমেছিল। 3 আগস্ট তারা এক দফা ঘোষণা করেছিল। সে এক দফার প্রথম অংশ আমরা অর্জন করতে পেরেছি। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে। এরকম অমর্যাদার পতন বাংলাদেশে আর কোনো সরকারের হয় নাই। কেউ নিহত হয়েছে, কেউ কারারুদ্ধ হয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস এইবারই প্রথম। একটা পর্যায় সম্পন্ন হয়েছে, মানুষ অধীর আগ্রহে তার দাবির
অবশিষ্ট অংশ পূরণের আশায় আছে। তারা দীর্ঘ 16-17 বছর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারে না। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়। এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দানে থেকেছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিয়ে নানা কথা নানাজন বলছে। আমি আলোচনা সংক্ষেপ করার লক্ষ্যে শুধু এটুকু বলবো যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? শহীদ জিয়া তো 1976 সালে 77 সালে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, চমৎকার মস্ত বড় সংস্কারের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, যেটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। 2022 সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন, এবং সেটাকে সমৃদ্ধ করে আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম যুগবদ্ধভাবে, তারা সবাই আলোচনা করে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে, এই সরকার তো এর সবগুলি নিয়ে এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে, আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। আমরা এর বিপক্ষে না, আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয়? পরিবর্তনের দুইটা পথ, একটা বিপ্লব, একটা সংস্কার। আপনি বৈপ্লবিক পরিবর্তন হলে খুব দ্রুত বড় পরিবর্তন ঘটে যায়, আর সংস্কার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সকলের সম্মতিতে হয়, বিশেষ করে যারা স্টেক হোল্ডার তাদের সম্মতিতে হয়। সংস্কার প্রস্তাব হলো, আমাদের মতামত চাওয়া হলো, আমরা মতামত দিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, সেই কমিশন আমাদের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে, এবং ঐক্যমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব, তিনি বলেছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তার একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে বোঝা যাবে
যে কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলি রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ভিন্ন মত আছে, এগুলো আমরা বুঝে ফেলতে পারব। মে মাসের মধ্যে এটা বুঝে ফেলতে পারলে জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না, যে যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে এই সংস্কারগুলি অবিলম্বে কার্যকর করা হোক। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে? এটা তো হতে পারে। কাজেই আমরা মনে করি যে আমরা যে দাবি করেছি এটা অত্যন্ত যৌক্তিক, এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোনো প্রস্তাব বা কোনো বক্তব্য কেউ হাজির করতে পারে নাই। সেজন্য আবার বলছি, দেখেন, একটা দেশে অনেক অনেক সংকটের কথা অনেকেই বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। এটা অনিবার্য ব্যাপার। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, আর সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা মোকাবেলা করার জন্য, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। আমি বিশ্বাস করি তারা বোঝেন, কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তাদেরকে। এর কোনোটাই গণতন্ত্রের পক্ষে না। কেউ কেউ বলে রাজনীতিবিদরা পরে এগুলো করবে না। কে করবে? সামরিক শাসন চান, না এক ব্যক্তির শাসন চান, না স্বৈর শাসন চান? বিকল্প তো একটাই, রাজনৈতিক সরকার, জনগণের নির্বাচিত সরকার স্লো হয়, অনেক সময় ভুলও করে, কিন্তু তার চেয়ে ভালো ব্যবস্থা তো আর কিছু আবিষ্কার হয়নি আজ পর্যন্ত। কাজে ওটাই আমাদের করতে হবে, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে গণতন্ত্রের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছেন, এমনকি জুলাই আগস্টে লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, তারাও গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছেন, তারাও জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তারাও ফ্যাসিবাদের পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন। আর সেই পরিবর্তনের মাধ্যমে আমরা আরো পরিবর্তনের সূচনা করব, এবং সেই পরিবর্তনে যারা কোনোভাবে অবহেলা প্রদর্শন করবে কিংবা কথা রাখবে না, তাদের বদলানোর ক্ষমতাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা সেই প্রক্রিয়ায় যুক্ত হতে চাই। আমি মৌলানা মতিন সাহেব বেঁচে থাকলে আজকে এইখানে বসে উনি ওই একই দাবি করতেন।